আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, অতি সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধানতম ৪টি রাজনৈতিক দল তার ভাষায় তাদের সঙ্গে একটি বৈঠক করেছেন দেশের চলমান পরিস্থিতি নিয়ে, ক্রাইসিস নিয়ে এবং ঠিক সেই সময়টিতে তার টেবিলের যে দৃশ্য, অর্থাৎ টেবিলে অভ্যাগত যারা ছিলেন, আমন্ত্রিত অতিথি তাদের সবার সামনেই জুস ছিল। অরেঞ্জ জুস নাকি কমলা রঙেরই জুস ছিল। এটা অরেঞ্জ হতে পারে বা অন্য কোনো হতে পারে, কৃত্রিম হতে পারে। অরেঞ্জ জুস ছিল আর কাজু বাদাম। এটা খুবই ধরেন রোস্টেড কাজু বাদাম। আপনারা তো জানেন যে এই ধরনের বাদাম ১ কেজি বাদামের দাম মার্কেটে ১২০০, ১৩০০, ১৪০০। আর রাজকীয়ভাবে রাজার বাসায় যে ধরনের খাবার হয় এগুলো হয়তো আরও রোস্টেড, আরও ভালো দামি। তো আমরা বাজারে যেগুলো ১২০০ টাকা করে কেজি খাই সেগুলো হয়তো যমুনাতে পচতে পচতে সেই ৩-৪ হাজার টাকা পার কেজির দাম হয়ে যায় বা আরও বেশি। এবং যেখানে আমরা ধরেন কেজি দরে কিনি ১২০০, কিন্তু এটাকে যদি আপনি এই বিভিন্ন ব্র্যান্ডের আছে কাজু বাদাম যেগুলো প্যাকেটজাত, তো এগুলো আসলে কেজি কোনো কাজু বাদামের কেজি ৫,০০০ টাকা করেও আছে। এখন ওখানে কী ধরনের কাজু বাদাম ডক্টর মোহাম্মদ ইউনূসের অভ্যাগত অতিথিরা খেয়েছেন এবং ওটা কোন ব্র্যান্ডের দাম কত এটা আমি জানি না। এইজন্য আমি দুটো মানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বললাম। তারা ওখানে বসে, বসে কুচি করে কুটু করে সবাই কাজু বাদাম খাচ্ছিলেন। অনেকের মুখে মাস্ক ছিল, তারা আবার মাস্ক খুলে সেই কাজু বাদাম নিচ্ছিলেন আর জুস খাচ্ছিলেন। এবং আপনারা ওখানে জানেন যে ওখানে আর্টিফিশিয়াল জুস যদি হয়, বিদেশ থেকে আমদানি করা আর্টিফিশিয়াল জুস, তো পৃথিবীর অনেক ব্র্যান্ডেড দামি অরেঞ্জ জুস রয়েছে যেগুলো খুব কস্টলি। তো সেখানে ১ গ্লাস জুসের এমনও দাম রয়েছে ১,০০০-১,২০০ টাকা, আরও বেশি হতে পারে। যেগুলো যে যেগুলো সাধারণত ড্রিংকিং ওয়াইন খাওয়ার জন্য বা রেড ওয়াইন খাওয়ার জন্য যে গ্লাসগুলো থাকে ওইরকম ১ গ্লাস ভর্তি দামি যে ব্র্যান্ডেড অরেঞ্জ জুস, এরকম ১,০০০ থেকে ২,০০০ টাকা দামেরও অরেঞ্জ জুস দেশে বা বিদেশে রয়েছে। যেখানে এভিয়ান একটা পানির দাম আপনি কল্পনাই করতে পারবেন না কত। 5 স্টার হোটেলে গিয়ে দেখেন যে ফ্রান্সের একটা এভিয়ান পানি কত, যেটা শেখ হাসিনার সময়টাতে তিনি খেতেন বা তাকে দেওয়া হতো। তো এখন সেই পানিটা সেখানে খাওয়া হচ্ছে কিনা বলতে পারি না, বাট অরেঞ্জ জুস সম্পর্কে বললাম। আর এমনি বাজারে যে অরেঞ্জের দাম, বেস্ট কোয়ালিটির আফ্রিকার অরেঞ্জ যদি আপনি কিনেন, আফ্রিকান অরেঞ্জ, এবং সেগুলোকে আপনি যদি জুস বানান, তাহলেও ১ গ্লাস জুসের দাম ৫০০ টাকা হয়ে যাবে ফ্রেশ। কারণ ওখানে তো যেন তেন জুস দেওয়া যায় না। তো এখন সেই টেবিলে জুস ছিল, তারপরে সেটা কাজু বাদাম ছিল। হয়তো অনুষ্ঠানের পরে আরও ভালো খাবার-দাবার ছিল। এর কারণ হলো ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের একটা সুখ্যাতি এসে গেছে। তারা এই সংস্কার কমিশনের বৈঠকে, তারপরে ঐক্যমত্য কমিশনে পর্যাপ্ত খাবার-দাবার আয়োজন থাকে এবং এই খাবার যে কী জিনিস, আ আপনাদেরকে একটা কথা বলি। সেটা হলো আ আমরা ৮৬ বা ৮৭ সনে একবার প্রেসিডেন্ট এরশাদের সঙ্গে একটা বৈঠক ছিল। তো বৈঠক ছিল তখন তো ঢাকা শহরে আসলে এরকম পোলাও রোস্ট ইউজুয়াল হয়নি। মানে বিয়েতে মানে এখন যেভাবে পোলাও রোস্ট খাওয়ানো হয় বা এখন যেভাবে রেজালা খাওয়ানো হয়, গরুর মাংস খাওয়ানো হয়, এটা তখনও ঢাকা শহরে ওইভাবে জেনারেলাইজ হয় নাই ৮৬-৮৭ সনে। খুব অল্প পরিবার, সচ্ছল পরিবার তারা এরকম অনুষ্ঠান করতেন শামিয়ানাটা নিয়ে। আর গ্রামে তো প্রশ্নই আসে না। ৮৬ সনে গ্রামে তো এরকম পোলাও খাওয়া, রোস্ট খাওয়া এগুলো প্রশ্নই আসে না। ফিরনি খাওয়া প্রশ্নই আসে না। ওখানে বিয়ে বলতে পাতলা খাসির মাংস, কলাপাতা করে দেখা গেল যে ভাত, বড়জোর বাসন তো না, কলাপাতাই বেশি হতো, পাতলা খাসির মাংস, তারপরে শেষে ডাল, পাতলা ডাল। এই খাবার, বিয়ের খাবার। জিয়াফতের খাবারও এটা, বিয়ের খাবারও এটা, জন্মদিনের খাবারও এটা। অনেক জায়গায় গরুর মাংস খুব অল্প জায়গাতেই, চট্টগ্রাম অঞ্চল অন্যান্য এলাকাতে গরুর মাংস খাওয়ানো হতো বা গরুর মাংস ডাল-ঠাল দিয়ে রান্না করা হতো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খাসির মাংস এখানে পরিবেশন করা হতো। তো ওই অবস্থাতে প্রেসিডেন্ট এরশাদ সাহেবের আমন্ত্রণে উনার যে বর্তমান কার্যালয়, এখন যেটা প্রধান উপদেষ্টার কার্যালয়, যেটা প্রধানমন্ত্রীর কার্যালয়, এটা প্রেসিডেন্ট এরশাদের কার্যালয় ছিল। তো সেখানে আমরা গেলাম। তো অনুষ্ঠান হচ্ছে, ওনার সঙ্গে কথাবার্তা হচ্ছে, উনি আসলেন। তো অনুষ্ঠান শেষে তিনি বললেন যে, তোমাদের জন্য কিছু খাবার-দাবার আয়োজন করেছি, যাও সেখানে। ওই ১ম জীবনে বুফে খাবার দেখলাম।
এবং তখন প্রধানমন্ত্রীর প্রধান মানে প্রেসিডেন্টের কার্যালয়ে খাবার সরবরাহ করত বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। এবং তখন পর্যটন কর্পোরেশনের খাবার ছিল হাইয়েস্ট। তো ওখানে গিয়ে আমরা সেই স্যান্ডউইচ, ড্রাম মানে ভর্তি স্যান্ডউইচ, আ এইরকম বলব খাসির রেজালা, তারপর শেষে ফিরনি, পোলাও, রোস্ট, মানে আমরা যারা আছি আমরা পাগল হয়ে গেলাম। একেকজন ২ টা ৩ টা করে নিয়ে খেয়ে, মানে পরে আমাদের তো লিমিট, আমরা তো এটা দেখিই নাই কখনো। তো ওরকম খাবার মানে বেশিরভাগ লোকই যা খাবে তার চেয়ে ৩-৪ গুণ নিল। নিয়ে পরে সেটা ফেলে দিতে হইলো। আবার যেই লোক কৃপণ, যে কখনো একজন আরেকজনকে ১ কাপ চা খাওয়ায় নাই, সেও দেখা গেল আরেকজনকে বলতেছে আরেকটা রোস্ট নাও। তো এই দৃশ্য দেখে বুভুক্ষদের এই মিছিল দেখে দূরে দাঁড়িয়ে, দাঁড়িয়ে প্রেসিডেন্ট এরশাদ হাসছিলেন যে, মানুষকে শান্ত করা, খুশি করা, প্রলুব্ধ করা কত সহজ। সামান্য কিছু খাবার সামনে ফেলে দিলে মানুষের মধ্যে আর অন্য প্রাণীদের মধ্যে যে বেশি পার্থক্য থাকে না, ১৯৮৬ সনে যেভাবে এরশাদ সাহেব বুঝিয়েছিলেন আমাদের মাধ্যমে, যেটা তিনি টেস্ট করেছিলেন, এটা এই ২০২৫ সনে এসে আমাদের মেটিকুলাস ডিজাইনার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি খুব ভালো করে এটা অনুধাবন করেছেন এবং ফলে সব জায়গাতেই খাবার-দাবারের আয়োজন হয়। ফলে অনেকে অভিনয় করেন, অভিমান করেন, খাবো না। কিন্তু ঠিক খেয়ে ফেলেন। ওই যেমন ডক্টর কামাল হোসেন ২০১৮ সনে লোকজন নিয়ে যখন গণভবনে গেলেন, তখন ব্যারিস্টার মওদুদ থেকে শুরু করে অনেকেই খুব অভিনয় করেছিলেন, চেষ্টা করেছিলেন যে, "না, খাবো না।" কিন্তু শেখ হাসিনা তাদেরকে খাওয়ায় ছেড়েছেন। সেখানে তিনি আয়োজন করেছেন। তার জন্য চিজ কেক এনেছেন। ডক্টর কামাল পছন্দ করেন। র্যাডিসনের চিজ কেক সেটি এনেছেন এবং এগুলো পরবর্তী দিন যখন পেপার পত্রিকায় এসলো, ছি রব পড়ে গেল। তো এইভাবে এখন গত ১১ মাস ধরে সেখানে যেয়ে খাওয়া-দাওয়া হচ্ছে। সেই খাওয়া-দাওয়া নিয়ে টুকটাক ২-১ জন কথাবার্তা বলছে। কিন্তু এইবার ১ম এই কাজু বাদাম খাওয়া, জুস খাওয়া নিয়ে রীতিমতো ট্রল হচ্ছে। এখন সবচেয়ে বড় ব্যাপার হলো, এর চাইতে বড় সমস্যা হলো যে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রাণ খুলে হেসে, হেসে কি যেন বলেছেন। মানে সেই হাসির মধ্যে কাষ্ঠ হাসি নয়, কৃত্রিম হাসি নয়। এটা ছিল একটা প্রাণবন্ত হাসি। এখন হাসিটা তিনি এমন একটা সময় দিয়েছেন, যখন সারা দেশ শোকে স্তব্ধ এবং আ এখন পর্যন্ত আমরা শোকগ্রস্ত। এর কারণ হলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ছোট্ট শিশুরা যেভাবে আহত হয়েছেন, অগ্নিদগ্ধ হয়েছেন, যেভাবে নিহত হয়েছেন, এই ঘটনা বাংলাদেশে কখনো ঘটেনি। এবং সেই দৃশ্য দেখার পরে মন ভার করেনি এমন কোনো মানুষ নেই। অটোমেটিক বাংলাদেশে সবাই শোকগ্রস্ত হয়ে গেছে। তো সেই শোকের অনুষ্ঠান বা শোকের আবহ যখন চলছিল, যখন ওখানে কান্না হচ্ছিল এবং সেটাকে মানে সেটা কেন হলো? এজন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে যখন বিক্ষোভে সারা দেশ উত্তাল, সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, আলাপ আলোচনা করার জন্য তিনি রাজনীতিবিদদের ডেকেছেন। তো সেই অনুষ্ঠানে সবাই গুরুগম্ভীর থাকবেন, সবাই মাইলস্টোনের বিষয় নিয়ে আলোচনা করবেন, ইত্যাদি, ইত্যাদি নানা বিষয়। কিন্তু সেখানে তিনি প্রথমত হাসলেন, তারপরে সেখানে তিনি খাওয়া-দাওয়ার আয়োজন করলেন, কাজু বাদাম অন্যান্য জিনিসগুলো। পরে এটা মিটিং শেষে নিশ্চয়ই ডিনার হয়েছে বা নৈশভোজ হয়েছে। সেখানে কি, কি ছিল সেটা বলতে পারব না বা হয়েছে কিনা তাও বলতে পারব না। তো এখন সবাই আলোচনা করে সবাই বলছে যে এরকম একটা সুখবহ পরিবেশে, যেখানে তিনি রাজনীতিবিদদেরকে বলবেন যে, "চলেন আমাকে নিয়ে চলেন। আমাকে নিয়ে চলেন, আমি আপনাদেরকে নিয়ে যাবো। আমার একা যেতে ভয় করে।" এর কারণ হলো যে আমার ২ উপদেষ্টা সেখানে গেছে, তাদেরকে ৯ ঘন্টা আটকায় রাখে। আর আমার প্রেস সেক্রেটারিকে ৯ ঘন্টা আটকিয়ে রেখেছে। কিন্তু আমি অনুভব করছি আমার যাওয়া দরকার, কিন্তু আমি সাহস পাচ্ছি না। আমি চাচ্ছি যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ আপনারা যদি আমার সঙ্গে যান, দেন আই ফিল কমফোর্ট। আমি সেখানে যেতে চাচ্ছি। আমি স্বচক্ষে দেখতে চাচ্ছি। তো এইভাবে উনার ১ম প্রস্তাব, যেটা আমরা আশা করেছিলাম। কিন্তু সেটা না করে তিনি সেখানে ফ্যাসিবাদের আগমন, তারপরে কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায়, আপনাদের সাহায্য দরকার, আপনারা কি আমার সঙ্গে আছেন? এই ধরনের কথাবার্তা, খাওয়া-দাওয়া, এটা আসলে আমাদের এই সমাজ মেনে নিতে পারছে না। সবাই নিষ্ঠুরভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিবেক নিয়ে প্রশ্ন তুলছে। সবাই খুব নিষ্ঠুরভাবে তার সমালোচনা করছে। সবাই বলার চেষ্টা করছে, এটা কি ধরনের মানবতা?
এটা কি ধরনের নোবেল লরিয়েট? এটা কি ধরনের শান্তির দূত? যে সারা দেশ যখন আগুনে জ্বলছে, ওই আগুন তো মাইলস্টোনে লাগেনি। ১৮ কোটি মানুষের হৃদয়ে আগুন লেগেছে। ১৮ কোটি মানুষের মস্তিষ্ককে তছনছ করে ছেড়ে দিয়েছে। ওই মাইলস্টোনে বিমান পড়েনি। বিমান পুরো বাংলাদেশের উপর পড়েছে। ওটা অ্যাটম বোমার চাইতেও ভয়াবহ। এরকম যখন একটা অবস্থা, তখন একটা মানুষ হাসেন কি করে? তিনি কি স্বাভাবিক আছেন? নাকি এই বিষয়টি তিনি জানেনই না যে এরকম একটা ঘটনা ঘটেছে? অথবা তিনি অনুধাবন করতে পারেননি যে ঘটনার বা দুর্ঘটনার গভীরতা, ক্ষত কতটা ভিতরে এবং গভীরে। এবং এটা সারা বাংলাদেশের মানুষকে কিভাবে কাঁদাচ্ছে এবং কিভাবে মানুষকে ঐক্যবদ্ধ করেছে, কিভাবে বিক্ষুব্ধ করেছে, এই জিনিসগুলো কি তিনি বুঝতে পারছেন না? আর তিনি যদি সেটা বুঝতে না পারেন, তাহলে তিনি কিভাবে ইলেকশন করবেন? কিভাবে তিনি সরকার পরিচালনা করবেন? তিনি এতটুকু তার কমন সেন্স নেই বা তার এতটুকু মাত্রা জ্ঞান নেই যে তিনি বলতে পারেন যে কখন হাসতে হবে, কখন কাঁদতে হবে, কখন যাকে বলা হয় অভিনয় করতে হবে, কখন মিষ্টি কথা বলতে হবে, কখনো রূঢ় কথা বলতে হবে। আপনি যাই বলেন না কেন, শেখ হাসিনা ধরেন এরকম একটা গুরুগম্ভীর পরিবেশে। তিনি আসবেন, তার জন্য তিনি একটা কালো শাড়ি পরতেন, তিনি একটা কালো ব্যাজ পরতেন, মুখ গম্ভীর করে এসে এক দফা কাঁদতেন, কান্নার চেষ্টা করতেন এবং তার চোখ দিয়ে পানি বের হতো। অসম্ভব কাঁদতে পারতেন এবং কাদের সিদ্দিকী তিনি ঠাট্টা করে বলতেন ওই জমানাতে যে, "শেখ হাসিনা আমার বোন, মায়ের মতো বোন।" তিনি একটা রুমের মধ্যে খিলখিল করে হেসে ১ সেকেন্ড পরে সেই রুম থেকে বের হয়ে হাউমাউ করে কাঁদতে পারেন। হাউমাউ করে কেঁদে চোখের পানি ফেলে আবার অন্য রুমে গিয়ে তিনি খিলখিল করে হাসতে পারেন। এই অসাধারণ গুণ বিধাতা তাকে দিয়েছে। ঠাট্টা করে তিনি বলেছিলেন। তো রাজনীতিতে আসলে এই ধরনের গুণাবলী থাকা দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি শুধু হাসতে পারেন। উনি সেই শহীদ আবু সাইদের বাড়িতে গেলেন। ওখানে উনি উনার সাথে আরো কয়েকজন লোক অনেক চেষ্টা করল কান্নার জন্য। কিন্তু তারা কাঁদতেও পারলেন না, মুখটা বাঁকাও করতে পারলেন না, ঠোঁটটাও বাঁকা করতে পারলেন না। চোখ পিটপিট করলেন, পানি বের হতো দূরের কথা, কিছুই হলো না। ফলে লোকজন বলল যে, "এ কি ধরনের কঠোর মন? আপনি পারবেন না, তো আপনি এখানে বলতে আসছেন কেন? আপনি পারবেন না কাঁদতে, আপনি চেষ্টা করছেন কেন? আপনার চোখ দিয়ে পানি বের হবে না, আপনি পিটপিট করছেন কেন?" এবং তাকে অনুসরণ করে যখন অন্য সবাই সেখানে গেল, তখন কি হলো? তার যে একটা ওয়েট ছিল সেটা নষ্ট হয়ে গেল। আবার তিনি নামাজ পড়তে গেলেন জাতীয় ঈদগাতে গিয়ে। সেখানে চেয়ারে বসে, বসে নামাজ পড়লেন। পাশে তার সেই একটা টেবিলে তার জন্য পানি, অন্যান্য জিনিসপত্র, এটা রাজকীয় কায়দায় সৌদি আরবের বাদশাও এইভাবে নামাজ পড়েন কিনা আমি জানি না। তিনি সেইভাবে জাতীয় ঈদগাতে নামাজ পড়লেন। লোকজন বললেন যে, "এটা কি ধরনের কথা হলো? এটা তো শরীয়তের বরখেলাপ।" দ্বিতীয়ত নামাজ পড়তে গিয়ে ওখানে যে ঈদুল ফিতর মাসেকতাতে তাকবীরাতে ওয়াজিবিল্লাহি তাআলা। তো এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহার যে তাকবীরগুলো, সেই তাকবীরগুলোর একটা বিশেষ নিয়ম রয়েছে। ছানা পড়ার বিশেষ নিয়ম রয়েছে। ফলে ওটা মানুষ ভুলে যায়। আর যারা নামাজ কোনোদিন পড়ে নাই তারা তো বলতে গেলে ভুল করবে এবং তিনি ট্রেনিং না নিয়ে ওখানে গিয়ে সে ভুল করলেন। যখন তাকবীর দিতে হবে, তখন তিনি রুকুতে চলে গেলেন এবং যেটা যা হয় পোলাপানের মতো সবাই সেটা হাসাহাসি করল। তো এই জিনিসগুলো আসলে ওনার বা ওনার যারা উপদেষ্টা রয়েছেন তাদের আগে বোঝা উচিত যে উনি কোন কাজগুলো পারেন, আর কোন কাজগুলো পারেন না। যে কাজগুলো পারেন না সেখানে উনাকে যেতেই দেওয়া উচিত না। আর যে কাজগুলো পারেন সেখানে যাক, উনি ইংরেজিতে কথা বলতে পারেন, বিদেশীদের সাথে তিনি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু উইথআউট পলিটিক্স, এই যদি, কিন্তু, বাট ইত্যাদি, ইত্যাদি বলে তিনি একটা মোটামুটি মানুষকে বুঝাতে যে পূর্ব নাই, পশ্চিম নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, একটা কথাবার্তা বলে তিনি একটা পরিস্থিতি তৈরি করতে পারেন। সেটা তিনি পারেন। কিন্তু আ রাজনীতিতে এটা চলে না। রাজনীতিতে স্ট্রেইট ফরওয়ার্ড ওয়েতে এখানে যা কিছু করেন, অভিনয় করলে পাক্কা অভিনেতা। একেবারে অমলেন্দু বিশ্বাসের মতো। জ্যোৎস্না বিশ্বাস, অমলেন্দু বিশ্বাস বাংলাদেশের সবচেয়ে নামকরা নাট্যশিল্পী, যাত্রাশিল্পী, অরুণা বিশ্বাসের বাবা। তো সেই অভিনেতা যদি হতে হয় তাহলে অমলেন্দু বিশ্বাসের মতো হতে হবে। একবার আমরা শৈশবে অমলেন্দু বিশ্বাসের অভিনয় দেখেছিলাম। তো সেখানে জ্যোৎস্না বিশ্বাস তার মা হয়েছিলেন ওখানে। তো সবাই জানতো তার স্ত্রী। তো সে মায়ের হাত ধরে সে যে অভিনয়টা করল, আমরা এখনো ২ চোখ মেলে সেই অমলেন্দু বিশ্বাসের কণ্ঠ আর তার সেই অভিনয় আমরা এখনো স্মরণ করি। তো অভিনয় এভাবে করেন। অভিনয় করেন তো উত্তম কুমারকে অনুসরণ করেন,
দিলীপ কুমারকেও অনুসরণ করেন। কিভাবে দিলীপ কুমার দেবদাস করেছে সেটা দেখেন যে অভিনয় কাকে বলে। সেটা যদি না হয়, আপনি যদি হিটলার হতে চান তাহলে হিটলারের সেই ভাষণগুলো দেখেন যে কিভাবে হিটলার, মুসোলিনি ভাষণ দিয়েছে। আবার যদি আপনি মহামানব হতে চান, ভালো যাকে বলা হয় এ যুগের, আপনি জন এফ কেনেডিকে দেখেন জোরে কথা না বলে মিসকি মুসকি হেসে অসাধারণ যে বক্তব্য দিয়েছেন। পৃথিবীতে সর্বকালের সেরা রাজনীতিবিদদের মধ্যে আপনি জন এফ কেনেডি এবং রোনাল্ড রিগান, যারা জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলো নিয়েছেন ধীর স্থিরভাবে করেন, যেটা করেন পারফেক্টলি করেন, কিন্তু একটার সাথে আরেকটা মিলিয়ে, জুসের সাথে কাজু বাদাম মিলিয়ে, কাজু বাদামের সাথে হাসি মিলিয়ে এই যা কিছু করছেন তা মূলত প্রশাসন যন্ত্র, রাষ্ট্রযন্ত্র, রাজনীতি সব কিছু তছনছ করে দিচ্ছে। ঢাকা মেডিকেল কলেজের যে বার্ন ইউনিট, অর্থাৎ যেখানে আগুনে পোড়া রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়, তো সেই বার্ন ইউনিটটি এখন সারা বাংলাদেশের আলোচনার কেন্দ্রবিন্দু। এই আগুনের রোগীদেরকে সেবা দেওয়ার জন্য, আগুনে পোড়া রোগীদেরকে সেবা দেওয়ার জন্য এই ঢাকা মেডিকেল বার্ন ইনস্টিটিউটের ইউনিটের পাশে আবার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট তৈরি করা হয়েছে বিশাল আকারে। এখন এটা শেখ হাসিনা বার্ন মানে ইনস্টিটিউট নাম দেওয়া হয়েছিল, এখন সেটা আছে কিনা আমি বলতে পারবো না। তবে এই যে ঢাকা মেডিকেল কলেজের যে বার্ন ইউনিট, এটির সঙ্গে আমার সম্পৃক্ততা, সখ্যতা, পরিচয় দীর্ঘদিনের। ঠিক রাষ্ট্রীয় ক্ষমতা যখন ভোগ করেছি তখনও ছিল, এবং এই প্রতিষ্ঠানটির উন্নয়নের জন্য বা এই প্রতিষ্ঠানে যারা কর্তা ব্যক্তি তাদের অনেকের সঙ্গে নিদারুণ একটি সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এবং এখানকার যে চিকিৎসা ব্যবস্থা অতীতে ছিল যেমন বা এখন কেমন আছে সেটি মোরাললেস অন্য যে কোনো রাজনীতিবিদদের চাইতে হয়তো আমি ভালো জানি। কেন ভালো জানি সেই কথাটা বলবো আজকের এই ভিডিওতে। এই কারণ হলো যে এই মুহূর্তে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট বাংলাদেশের আলোচনার কেন্দ্র, এবং এটি যে পারঙ্গমতা দেখাচ্ছে এবং মানুষকে যে সেবা দিচ্ছে ঢাকা মেডিকেলের যে এই ইউনিটটি, পুরো চিকিৎসা ব্যবস্থাতে এত চমৎকার অভিযোগবিহীন ঘটনা কখনো ঘটেনি। যেমন রাজনৈতিক হানাহানি নিয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে যায়, অন্যান্য বিভাগে যায়, সেখানে নানা রকম দুর্ঘটনা ঘটে, অনিয়ম ঘটে। এরপরে জুলাই আগস্ট বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের একটা বিরাট অংশ নিউরো সায়েন্সে গেছেন, একটা বিরাট অংশ মানে জাতীয় চক্ষু ইনস্টিটিউটে গেছেন, তারপরে পঙ্গু হাসপাতাল, পিজি হাসপাতালে ভর্তি আছেন। তাদের অনেক অভিযোগ চিকিৎসা ব্যবস্থা নিয়ে। কিন্তু এই যে ঢাকার যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটল, জঙ্গি বিমানের যে ধ্বংসাবশেষে যে আগুনে মর্মান্তিক বিয়োগাত্মক যে দুর্ঘটনাটি ঘটল, তার ফলে আপনার আমার নয়নের মণি, কলিজার টুকরা, চোখের মণি, ছেলে সন্তান, এবং এখানে যারা আবার সেই অ্যাঞ্জেল শিশু কিশোর মানে ফেরেশতারূপী শিশু কিশোরদেরকে যারা আগুনের হাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন, তাদের কেউ কেউ মারা গেছেন, শিক্ষক এবং শিক্ষিকা, এবং অনেকে আহত হয়েছেন। তো যারা আহত হয়েছেন তারা সবাই এখন ঢাকা মেডিকেলের এই বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন, ভর্তি হয়েছেন। অনেককে মানে ইতিমধ্যে এখান থেকে সুচিকিৎসা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠানো হয়েছে এবং অনেকের চিকিৎসা চলছে। এবং ঢাকা মেডিকেলের এই বার্ন ইউনিটটি এই সময়টিতে এসে যে সেবা দিচ্ছে এবং এত রোগী একসঙ্গে এখানে যেভাবে এসেছে, এটা এই প্রতিষ্ঠানটি তৈরি করার পরে কখনো এত অধিক সংখ্যক রোগী আসেনি, এবং এত সেন্সিটিভ মানে বাচ্চা শিশুরা, এবং সবাই ধনীর সন্তান, যাদের অনেকেই ধনীর সন্তান, যারা ইচ্ছা করলে সিঙ্গাপুরে নিতে পারত, সময় থাকলে তারা হয়তো ইউনাইটেডে বা এভার কেয়ারে বা স্কয়ারের মতো যে সকল 5 তারকা মানের ধনীদের হাসপাতালে রয়েছে সেখানে নিতে পারত, কিন্তু ওখানে এই ধরনের সুযোগ সুবিধা একেবারেই নেই।
যেটা এই ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে হয়েছে। তো এই বার্ন ইউনিটের সঙ্গে যে নামটি প্রথম থেকে মশহুর, তিনি হলেন ডাক্তার সামন্ত লাল সেন। মিডিয়ার সামনে তিনি এসে কথা বলেছেন বিভিন্ন সময়, ফলে আমরা তাকে চিনি এই বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা রূপে। তাকে আমরা আগুনে পোড়া রোগীর একজন মানবদরদী চিকিৎসক হিসেবে চিনি। পরবর্তীতে শেখ হাসিনা রেজিমে তিনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন এবং জুলাই আগস্ট বিপ্লবের সময় তার সারা জীবনের অর্জন এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে একেবারে ডাহা মারা পড়ে। তো কাজেই সেই যে সামন্তলাল সেন, তিনি জুলাই আগস্ট বিপ্লবের পরে পলাতক আছেন। এখন অনেকেই কথাবার্তা বলছেন যে এত ক্রাইসিসের সময় এই বার্ন ইনস্টিটিউটটি আসলে কে চালাচ্ছেন, কিভাবে চালাচ্ছেন। তো আমার এখানে সবচেয়ে অবাক করার ব্যাপার হলো যে এর আগে আমি কথা বলতে গিয়ে আমি এই বার্ন ইউনিট নিয়ে একটু ইতিবাচক কথা বলেছিলাম এবং সেখানকার যিনি পরিচালক তিনি ফোন দিলেন, এবং অবাক করার ব্যাপার হলো যিনি ফোন দিলেন ডাক্তার নাসির, তিনি আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, আমার পারিবারিক ডাক্তার, এবং ২৫ বছরের অধিক সময় ধরে আমি তাকে চিনি। আমার পিতার চিকিৎসক, আমার নিজের চিকিৎসক, আমার স্ত্রী, আমার সন্তান এবং আমার সন্তানদের সুন্নতে খতনা থেকে শুরু করে সব কিছুই এই ডাক্তার নাসির, এবং আমার শ্বশুর শাশুড়ি, মানে আমার পরিবারের যত অপারেশন রয়েছে সবই, সেটা বার্ন ইউনিটে উনি কাজ করলেও যেটা উনি একজন প্লাস্টিক সার্জন, কিন্তু ওনার সহযোগিতা নিয়ে আমি ঢাকা মেডিকেলের পুরো সুযোগটা নিয়েছি। আমার নিজেরও দুটো অপারেশন সেখানে হয়েছে এই ঢাকা মেডিকেলে। ফলে ঢাকা মেডিকেলের চিকিৎসা রোগী হিসেবে, এমপি হিসেবে আমি সেখানকার অনেক কর্মকাণ্ড, যেহেতু আমার আগের দুর্বলতা ছিল, আমি ঢাকা মেডিকেলের উন্নয়নে যথাসম্ভব প্রাণান্ত চেষ্টা করেছি। তো এখানে একটা ঘটনা বলি যে এই বার্ন ইউনিটটি আধুনিকায়ন করা এবং শেখ হাসিনার যে এই যে বার্ন ইনস্টিটিউট যেটা প্রতিষ্ঠা করেছে পাশে, সেটা প্রতিষ্ঠা করার জন্য এই অধম গোলাম মোল্লা রানী কিছুটা ভূমিকা আছে। এবং সেখানে জাস্ট একটা ঘটনা বলি, এটা ২০০৯ বা ১০ সনের ঘটনা। তো আমি, আমার ছেলে তখন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছিল। ওই সময়টিতে আমি ঢাকা মেডিকেলের যে পরিচালক ব্রিগেডিয়ার মুস্তাফিজুর রহমান সম্ভবত নাম, ওনার রুমে বসা ছিলাম। তো ওই সময়টাতে ওই ডাক্তার সামন্তলাল সেন সেখানে এলেন। তো আমি তার নাম শুনেছি, একবার দুবার হয়তো দেখেছি, কিন্তু তখনও ওই অগ্নিকাণ্ডের বড় বড় কোনো ঘটনা ঘটেনি। উনি জাস্ট বার্ন ইনস্টিটিউটের পরিচালক সামন্তলাল, সেই হিসেবে পরিচিতি, এবং তিনি মিডিয়া বান্ধব লোক, সব জায়গায় মানে কথাবার্তা বলেন। তো উনি আমাকে সালাম দিলেন এবং উনি খুব মিশুক প্রকৃতির, মানে উনি আমাকে চিনতেন টেলিভিশনের কারণে। ২০০৯-১০ সন থেকেই তো মোটামুটি আপনারা আমাকে অনেকেই চিনেন। তো যাই হোক, উনি ব্রিগেডিয়ার যে মুস্তাফিজ সাহেব আছেন, তাকে বারবার বলার চেষ্টা করছিলেন যে একটু শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে দেখা করা দরকার। আজকে ১ সপ্তাহ যাবত তিনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, আর ভিতরে ঢোকার জন্য কোনো পাসও তার নেই। তো মুস্তাফিজ সাহেব বলছেন যে আমি এখানে চাকরি করি, আমার পক্ষে কি আসলে একজন মন্ত্রীকে, তখন প্রফেসর রুহুল হক শিক্ষা মানে স্বাস্থ্যমন্ত্রী, তো স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করা সম্ভব? এটা অসম্ভব ব্যাপার, আমি এটা পারবো না। তো বললো যে তাহলে আপনি একটু স্বাস্থ্য সচিবকে বলে দেন। বলে সেটাও কি সম্ভব না? আমি একজন ব্রিগেডিয়ার, একজন স্বাস্থ্য সচিব, সম্ভবই না। তো কথাটা শুনে আমি তারা জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কি? তখন তিনি বললেন যে আমরা এই প্রতিষ্ঠানটিকে আধুনিকায়ন করছি, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার অনেক কথাবার্তা হয়েছে। তিনি এটা আধুনিকায়ন করার ব্যাপারে সব অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছেন, কিন্তু আমি আমলাতান্ত্রিক জটিলতার কারণে সচিবালয়ের ভিতরে ঢুকতে পারছি না, সচিবের সাথে কথা বলতে পারছি না, এবং প্রধানমন্ত্রীর এই যে নোটটা, এটা আমি যেটা স্বাস্থ্যমন্ত্রী তার সামনেও নিতে পারছি না। এবং স্বাস্থ্যমন্ত্রী যেহেতু ডাক্তার, খুব লিডিং ডাক্তার, তিনি এই সমস্ত সামন্ত লাল বর্ণন্য যারা আছেন এদেরকে দাঁড়াতেও দিতেন না সামনে, রুমে ঢুকাতে দূরের কথা। তা আমি তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, চলেন, আপনি আমার সঙ্গে চলেন, আসেন। যেহেতু এমপি হিসেবে আমার সচিবালয়ে ঢোকা অবাধ ছিল, শেখ হাসিনার ঘনিষ্ঠজন ছিলাম বলে একটা দুর্নাম ছিল। তো যার জন্য কোনো মন্ত্রী, এমপি, সচিব বা কারোর রুমে ঢুকতে বা কথা বলতে আমার আসলে কখনো মানে অ্যাপয়েন্টমেন্টের দরকার হতো না। আর ওই ধরনের কোনো, আমি যা বলতাম ওটা সবাই খুব স্নেহের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে, যেভাবে বলে না কেন এটা করে দিত। তো আমি ওই ডাক্তার সামন্তলালকে নিয়ে মন্ত্রীর রুমে গেলাম, গিয়ে বললাম যে এই ঘটনা, আপা যেটা চাচ্ছেন, আপনারা এই ভদ্রলোককে ঢুকতে দিচ্ছেন আজকে ৭ দিন যাবৎ, কোনো কিছু করতে পারছে না। তো উনি সঙ্গে সঙ্গে সচিবকে ডাকায় আনলেন, ওই ফাইলটা দেখলেন, সব কিছু করলেন, এবং আমার চোখের সামনে উনি এটা অ্যাপ্রুভ করে দিলেন।
ঠিক আছে, ডু ইট। কী হয়েছে জানি না বা কোন ধরনের কাজ ছিল, বাট আমার এই যে প্রথম ৯ বা ১০ সনে এই ঘটনাটা সাক্ষী। মানে আদার দেন ওই যে ডাক্তার নাসিরের সাথে তখন আমার সম্পর্ক, তিনি তখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা এরকম কিছু বা লেকচারার এরকম কিছু। কিন্তু ওই সময়টাতে সামন্তলাল যিনি আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে তিনি ছিলেন চিফ পরিচালক। তো এইটা আমার দেখার সুযোগ হয়েছিলেন। পরবর্তীতে যেটা হলো, যখন নিমতলী দুর্ঘটনাটা ঘটলো, তারপরে শেষে ২০০০ নিমতলীতে দুর্ঘটনাটা ঘটলো, তখন শেখ হাসিনা সিদ্ধান্ত নিলেন এরকম একটা বার্ন ইনস্টিটিউট সেখানে তিনি করবেন। কিন্তু সমস্যা হলো যে ওখানে একটা পেট্রোল পাম্প ছিল এবং ওই পেট্রোল পাম্পের মালিক কোনো অবস্থাতে জায়গা সে দেবে না এবং সে মামলা করে বসলো। তো মামলা করে বসার পর কোনো অবস্থাতে ওখানে ইনস্টিটিউট করা যাচ্ছিল না। এখন ওটা হাইকোর্টে যেতে হবে, হাইকোর্ট মুভমেন্ট করতে হবে। তো ডাক্তার নাসির যেহেতু আমার বন্ধু মানুষ পরিচিত, তিনি আমার অফিসে আসলেন অন বিহাফ অফ ডাক্তার সামন্তলাল সেন, যে আপনি যদি তার কাছে যান তাহলে সে হয়তো এই ব্যাপারে হেল্প করতে পারবে। তো যাই হোক, তো ডাক্তার নাসির এলেন। আমি জিজ্ঞেস করলাম আপনারা কাকে দিয়ে মামলাটা মুভমেন্ট করতে চাচ্ছেন? তো বললো যে আপনি যাকে বলবেন। তা আমি বললাম যে এখন তো সুপ্রিম কোর্টের যে বার কাউন্সিল, মানে সুপ্রিম কোর্ট লয়ারদের যে অ্যাসোসিয়েশন, সেটা সাধারণ সম্পাদক, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সম রেজাউল করিম পরবর্তীতে মিনিস্টার হয়েছিলেন, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। এবং আমার অফিস ওনার অফিস সেই ২০০০ সন থেকেই আমরা পাশাপাশি বসি, একই বিল্ডিংয়ে উপরে নিচে আর কি। কিন্তু ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ বন্ধু। তো আমি ওনাকে ফোন করলাম যে ভাই এরকম ব্যাপার, রাষ্ট্রীয় একটা বিষয়, প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল আছে, এটা হাইকোর্টে একটা মামলা করা লাগবে, একটু করে দেন, আমি লোক পাঠাচ্ছি। তো সম রেজাউল করিম সাহেব খুব আন্তরিকতা নিয়ে খুব শর্ট টাইমে এটা করে দিলেন এবং এটার জন্য একটা বেশ বাজেট ছিল, ৫ লাখ টাকার মতো বা আরও বেশি বাজেট ছিল। সেই টাকাটা ডাক্তার নাসির বা সামন্তলাল সেন তারা দিতে চাইলেন সম রেজাউল করিমকে, কিন্তু সম রেজাউল করিম সাহেব এই বার্ন ইনস্টিটিউটের স্বার্থে বা আমি যে রিকোয়েস্ট করেছি সেই স্বার্থে বিনা ফিতে, মানে কোনো রকম পয়সা না নিয়েই তিনি সেটা করে দিয়েছিলেন। এবং সম রেজাউল করিমের সাথে আমার এমন বন্ধুত্ব, আপনি চিন্তা করেন যে ওই যে সাংবাদিক পিটানোর যে মামলাটি হাইকোর্টে স্থগিত হয়েছিল সালমান এফ রহমানের বিরুদ্ধে, ওই মামলাটি কিন্তু সম রেজাউল করিম আমার পক্ষে লড়েছিলেন সালমানের বিরুদ্ধে, এবং সেখানে আমি শত চেষ্টা করেও তাকে কিন্তু একটি পয়সাও দিতে পারিনি। ফলে অনেকের কাছে, আপনাদের কাছে, সে যেভাবেই হোক না কেন, আমার কাছে সম রেজাউল করিম এই অনেকগুলো ঘটনা, আমরা যেহেতু প্রতিবেশী, আমি এই সাক্ষ্যগুলো দিলাম আর কি। তো যাই হোক, তো ডাক্তার নাসির এখন ওই বার্ন ইনস্টিটিউটের পরিচালক, এবং এখানে হোমোজেনিয়াসলি প্লাস্টিক সার্জারি এবং আগুনে পোড়া রোগীর ব্যাপারে এই মুহূর্তে বাংলাদেশে দেশি এবং বিদেশি যত ট্রেনিং দরকার সর্বোচ্চ মানের ডাক্তার নাসিরের পর্যায়ের আর দ্বিতীয় কোনো অধ্যাপক এই বাংলাদেশে নেই। নাও এখন হি ইজ এ ফুল প্রফেসর এবং পরিচালক। তার চেয়ে বড় ব্যাপার হলো হি ইজ এ গুড টিচার, অসম্ভব ভালো টিচার। ঢাকা মেডিকেলে তার যথেষ্ট সুনাম এবং সুখ্যাতি রয়েছে। থার্ডলি হলো সেই, আমি তাকে যদি বলেন কত সনে বলবো, 1997 সনের কথাই বলে, আমার আব্বা যখন চিকিৎসা, মানে তার অধীন চিকিৎসা নিচ্ছিলেন 96-97 সনে, তো তখন থেকে আমি ডাক্তার নাসিরকে চিনি। তো সেই নাসির সাহেব এখন আমার বন্ধু, তিনি পরিচালক। কিন্তু তার আগে সেই 97-96 সন থেকে তাকে দেখছি যে প্রো পিউপিল, মানে রুগীদের সাথে তার যে সম্পর্ক, কাজ করার জন্য, সেবা দেওয়ার জন্য, এবং আমার এলাকার অন্ততপক্ষে আমি 4-5 হাজারের লোককে এই, মানে 2001 থেকে আমি যেদিন রাজনীতিতে আসছি একেবারে সেই আজ পর্যন্ত যখনই কোনো কাজ হয়, মানে আমি তাকে ফোনও করি না, আমার রুগীদের খালি বলে যাই ডাক্তার নাসিরের সাথে দেখা করো। ফলে সে পরিচালক বা সে ওখানকার ডাক্তার, ডাজ নট ম্যাটার, আমার সেই গ্রামের লুঙ্গি পরা লোক ডাইরেক্ট ডাক্তার নাসিরের কাছে ঢুকে যাচ্ছে, এবং ডাক্তার নাসির নিজের ভাইয়ের মতো করে এই গরিব লোকদেরকে, উনি যে কোনো ডিপার্টমেন্টে হোক, ওখানে হোক, মিটফোর্ডে ভর্তি করানো হোক, পঙ্গুতে হোক, সেই কাজটা তিনি, এই কাজটা দীর্ঘদিন ধরে আমাকে সেই সেবা দিয়ে আসছেন। তো ফলে কি হলো যে এই পরিচালক হওয়ার পর তিনি যে সেবাটা দিয়েছেন ঢাকা মেডিকেলের ইতিহাসে এবং এখন পর্যন্ত দিয়ে যাচ্ছেন, এটা সরকারি হাসপাতালে দ্বিতীয় কোনো ঘটনা ঘটেনি। সেকেন্ডলি হলো, যখন আমি দেখলাম যে
এরকম একটা ঘটনা যখন ওখানে অগ্নিকাণ্ড ঘটেছে, তিনি জানেন যে এরপরে রোগী তার কাছেই আসবে। তিনি তার ইউনিটটিকে যেভাবে প্রস্তুত করেছেন, ফলে অসংখ্য রোগী এখানে এসেছে, কেউ কিন্তু খালি হাতে ফেরত যায়নি। মেডিসিনের অভাব ছিল না। এবং এই বিষয়টা নিয়ে যখন আমি কথা বললাম ডাক্তার নাসিরের সঙ্গে, আ তিনি আমাকে যেটা জানালেন যে, বাইরের লোক যে যাই বলুক না কেন, কিন্তু এখানে আমি এই কাজটি করতে গিয়ে ডাক্তার নাসির বলছেন, পুরো ঢাকা মেডিকেলের হোল লজিস্টিক সাপোর্ট যেভাবে পেয়েছি, অতীতের কোনো দুর্ঘটনায় ঢাকা মেডিকেলে সে তো অনেক দিন যাবৎ চাকরি করছে। তার চাকরি আছে হয়তো ২-৩ বছর আর। তো কখনোই এরকমভাবে সম্মিলিতভাবে ঢাকা মেডিকেলের ফুল ইউনিট এইভাবে সহযোগিতা করেনি, ১। ২ নম্বর হলো, এই যে সবাই গালাগালি করে নূরজাহান বেগমকে, এখন স্বাস্থ্য উপদেষ্টা রয়েছেন। তিনি বলতে গেলে ঘন্টায়, ঘন্টায় ডাক্তার নাসিরকে, আমি তো জানেন যে এই নূরজাহান বেগমকে অনেক সমালোচনা করেছি বা মনে করছি সে এটা নাই। কিন্তু আসলে সব মানুষ তো আসলে মিডিয়াতে কথা বলতে পারে না। সবাই ওভাবে এসে ফেইসও করতে পারে না। উনি বয়স্ক মহিলা, উনার এখানে নিয়োগ থেকে শুরু করে সব ব্যাপারে আমরা বিরক্ত। কিন্তু এখানে যেটা জানলাম যে উনি প্রতিটা ঘন্টায়, ঘন্টায় উনার মন্ত্রণালয়ের পক্ষ থেকে উনি ডাক্তার নাসিরের সাথে যোগাযোগ রেখেছেন এবং অল সর্ট অফ কোঅপারেশন অ্যাজ এ মিনিস্টার তিনি সেটি তাকে 100% নিশ্চিত করেছেন। তো এখন এই কথাগুলো বললাম এই কারণে যে যখন একটা সমস্যা হয় সেই ক্রাইসিসটা ম্যানেজমেন্ট করতে হয়। যেমন এই যে আমি নূরজাহান বেগমের প্রশংসা করলাম। আমি কিন্তু এই ১ম বার কিন্তু একেবারে সেই ২০২৪ এর আগস্ট থেকে যেদিন ওকে নিয়োগ দেওয়া হলো সেদিন থেকে আমি তার সমালোচনা করছি। কিন্তু একজন ভদ্রমহিলা তিনি বেদনাহত হয়ে সর্বোচ্চ চেষ্টা তদবির করে একজন ডাক্তারের সাথে ঘন্টায়, ঘন্টা যোগাযোগ করে তার সার্ভিস দিচ্ছেন। এ কথা আমি কেন বলব না বলেন? নাহলে তো আমি কাফের হয়ে যাব। মানে একজনের ভালো কাজ গোপন করাটাই আসলে কুফর বা কাফের। তো এই ভদ্রমহিলা চেষ্টা করছেন, যেটা ডাক্তার নাসিরের মতো একজন মানুষ আমাকে যখন কনফার্ম করলেন। আর এই কথাগুলো এই যে নাসির বা এই কথাগুলো এই কারণে বললাম যে আমাদের দেশে তো আসলে সবসময় একটা নেতিবাচক থাকে। একটা বিরাট গ্রুপ সবাই বলছেন যে ডাক্তার সামন্তলাল নেই। তো এখন এই বার্ন ইউনিট কে চালাচ্ছে, কিভাবে চলবে? বা এখন তো আসলে এই সার্ভিস দেওয়ার জন্য সামন্তলালকে দরকার। কিন্তু বাস্তবতা হলো যে সামন্তলাল মূলত অ্যান এক্সিকিউটিভ পোস্ট। হি ইজ নট এ গুড ডক্টর লাইক মিস্টার নাসির। নাসিরের মতো তিনি কখনোই ভালো ডাক্তার ছিলেন না। তিনি কখনো এরকম মানে সার্জারির জীবনে একটা সার্জারি করেছেন কেউ বলতে পারবে না। এই যে ডাক্তার নাসির ইজ এ মানে সার্জন, সার্জারিতে এক্সপার্ট। হি ইজ এ প্রফেসর। এই ব্যাপারে তিনি শিক্ষক। তিনি আবার অ্যাডমিনিস্ট্রেশনে এটার সে বিভাগীয় প্রধান। এখন এই ইনস্টিটিউট মানে যেটা যে বার্ন ইউনিট এটার সে পরিচালক। তো কাজেই গত ৩০ বছর মানে সামন্তলালের যুগ যখন শুরু হয়েছে তার থেকে আজ পর্যন্ত এখানে A to Z অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ এই ডাক্তার নাসির কিন্তু যখন সামন্তলাল মন্ত্রী ছিলেন তার রাইট হ্যান্ড ছিলেন। আবার যখন তিনি যাকে বলে ওইটা পরিচালক ছিলেন তারও রাইট হ্যান্ড ছিলেন। কিন্তু ডাক্তার নাসির কিন্তু করেন বিএনপি। কিন্তু বিএনপি করার পরেও তার দক্ষতা, অভিজ্ঞতা এবং তার যোগ্যতার কারণে মানে শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার তাকে এই বার্ন ইউনিটে রাখতে বাধ্য হয়েছে এবং নিয়তির কারণে তিনি আজকে এটার সে পরিচালক আছেন এবং পরিচালক হিসেবে তিনি এইরকম একটা ন্যাশনাল ক্রাইসিস এত চমৎকারভাবে মোকাবেলা করেছেন, যেটি মনে হলো যে তাকে নিয়ে বার্ন ইউনিটকে নিয়ে যদি আমি এই কথাটা না বলি তাহলে এটা আমার এক ধরনের কৃপণতা হবে। বিএনপি এবং জামাতের মধ্যে যে সুদীর্ঘকালের বন্ধুত্ব, পারস্পরিক যে সম্পর্ক, শ্রদ্ধাবোধ সবকিছু এখন রীতিমতো রিভার্স হয়ে গিয়েছে, অর্থাৎ উল্টো হয়ে গিয়েছে। বন্ধুত্ব শত্রুত্বে পরিণত হয়েছে, মহব্বত, প্রেম ভালোবাসা এগুলো রীতিমতো জিঘাংসায় পরিণত হয়েছে এবং একে অপরের প্রতি যে আকর্ষণ সেই আকর্ষণটি এখন রীতিমতো বিকর্ষণে পরিণত হয়েছে এবং এই সকল আকর্ষণ বিকর্ষণের মূলে বেশ কয়েকটি কারণ রয়েছে। মনস্তাত্ত্বিক কারণ, অর্থনৈতিক কারণ এবং রাজনৈতিক কারণ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আসলে জামাত এবং বিএনপির মধ্যে এখন এই মুহূর্তে কি ঘটছে সেটা একটু সংক্ষেপে বলে দিই। আপনারা যদি চট্টগ্রাম শহরের কথা চিন্তা করেন,
কক্সেস বাজারের কথা চিন্তা করেন, এ দুটো কিংবা রাজশাহী, এই ৩টি এলাকা এবং ঢাকার কেন্দ্রস্থল অর্থাৎ গুলিস্তান, সেক্রেটারিয়েট, পল্টন এবং মগবাজার, এই সকল এলাকার ব্যবসা বাণিজ্য, চাকুরি বাকরি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আধিপত্য নিয়ে যে দ্বন্দ্ব এবং সংঘাত, সেই সংঘাতে বিএনপি এবং জামাত তারা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। কোথাও তারা শাইন করছে, কোথাও তারা পারছে না। মাঠের রাজনীতিতে সারা বাংলাদেশের বেশিরভাগ এলাকাতেই বিএনপির যে লড়াকু ভূমিকা, যে শক্তিমত্তা, সেই শক্তিমত্তার সঙ্গে আসলে জামাত পারছে না। কিন্তু কৌশলগত যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়, তারপর বিভিন্ন উপদেষ্টাদের কার্যালয়, সচিবালয়ের বড় বড় দপ্তরগুলো, সেটা ক্যাবিনেট সচিব বলেন, শিক্ষা সচিব বলেন, সংস্থাপন মন্ত্রণালয় বলেন, প্রায় সব জায়গাতেই জামাতের একছত্র আধিপত্য রয়েছে। তারপর উচ্চ আদালত এবং ক্যান্টনমেন্ট, সেখানে ক্যান্টনমেন্টে জামাত সম্পর্কে যে ধরনের কথাবার্তা প্রচলিত রয়েছে, যেটা আমরা কখনোই বাংলাদেশে কল্পনা করিনি। ক্যান্টনমেন্টের উচ্চ পদস্থ কর্মকর্তা যারা রয়েছেন, তারা জামাতের আমিরকে আমিরে জামাত এই কথা বলে যেভাবে সম্মান দেখান, সেই তুলনায় আজ পর্যন্ত জনাব তারেক রহমান সাহেবের নাম ক্যান্টনমেন্ট থেকে উচ্চারিত হয়নি। বেগম জিয়া সেখানে গিয়েছিলেন একটা অনুষ্ঠানে। এর কারণ হলো বেগম জিয়ার বিষয়টা আলাদা। তিনি সবার মুরব্বী, তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, ক্যান্টনমেন্টের বাসিন্দা ছিলেন, সাবেক সেনা প্রধানের স্ত্রী ছিলেন। কিন্তু রাজনৈতিক পরিচয় তো এখন আসলে বিএনপির তারেক রহমান ভার্সেস জামাতের আমির। তো সেখানে আমিরে জামাত বা আমিরুল মোমেনিন, তাকে নিয়ে যেভাবে ক্যান্টনমেন্টে আগ্রহ রয়েছে, উদ্দীপনা রয়েছে, এবং জামাতের আমির যখন অসুস্থ হয়ে গেলেন, মনে হলো যে সেনাপ্রধান থেকে শুরু করে সবাই রীতিমতো শকড। তাকে বাঁচাতে হবে, তাকে সুস্থ করতে হবে, এবং তার সুস্থতার জন্য দরকার হলে পুরো সিএমএইচের যে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা, সেটি জামাতের আমিরের একেবারে বাসভবনে পৌঁছাই দেবেন, এরকমই একটা ভাবসাব তৈরি হয়ে গেল। তো এই দৃশ্য দেখে বিএনপির যারা লোকজন, তারা ভীষণভাবে ঈর্ষান্বিত, রাগান্বিত, ক্রোধান্বিত। কেন? তারা যে মনে করে, যেভাবে আওয়ামী লীগ মনে করত যে জাতীয় পার্টি টিকে আছে তাদের দয়াতে, তারপরে রাশেদ খান মেনন, হাসানুল্লাহ কিনু, দিলীপ বড়ুয়া, এরকম ডজনখানেক কিংস পার্টি বা যেগুলোকে আপনি গৃহপালিত বিরোধী দল বলতে পারেন, তারা টিকে রয়েছে আওয়ামী লীগের করুণাতে। এবং আওয়ামী লীগ সভানেত্রী ওইভাবে একটা অ্যাটিটিউড, মানে একটা দৃষ্টিভঙ্গি তিনি ধারণ করতেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা ওইভাবে ছিল। আর ওগুলো মেনেই মূলত বাকি যারা রাজনীতি করতেন, তারা আওয়ামী লীগের দাবিদারি করতেন, কেউ মন্ত্রী হওয়ার জন্য, কেউ এমপি হওয়ার জন্য, কেউ ব্যবসা বাণিজ্য অন্য কিছু পাওয়ার জন্য। এভাবে 15 বছর কেটে গেছে অতীতে, ঠিক আওয়ামী লীগের মতোই জামাত এবং অন্যান্য যে সমস্ত ছোট ছোট রাজনৈতিক দল আছে, যেমন ইসলামী ঐক্যজোট। তো ইসলামী ঐক্যজোটের সেই মাওলানা মুফতি ফজলুল হক আমিনী, উনিও তো একবার সংসদ সদস্য হয়েছিলেন। তো ওনার দলসহ অন্যান্য ছোট ছোট দল, তারপর জামাত, তারা ক্ষমতার ভাগ পেয়েছিলেন বটে, তবে তাদের সম্পর্কে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী থেকে শুরু করে সবাই ধারণা করতেন যে এরা বিএনপির আশীর্বাদ পুষ্ট, বিএনপি তাদেরকে সহযোগিতা না করলে এরা হারিয়ে যেত বা হারিয়ে যাবে। কিন্তু জামাত যে কাজটি খুব ইন্টেলিজেন্টলি করেছে, সেটা হলো তাদের যে সুসময়গুলো, সেই সুসময়গুলোতে তারা শো করেনি। তারা ধীরে 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 তাদের যত রিক্রুটমেন্টগুলো রয়েছে সরকারি অফিসগুলোতে, সেখানে বিভিন্ন সরকারি অফিসগুলোতে, বিশেষ করে কৌশলগত কতগুলো জায়গায়, যেমন ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, সব জায়গাতে জামাতের লোকজন দিয়ে তারা ভরিয়ে ফেলেছিল 2001 থেকে 2006 সনে, যার পূর্ণ ফলাফল এখন তারা ভোগ করছে। 2 নম্বর হলো যে তারা তাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, এইটাকে একটা ইনস্টিটিউশনে তারা পরিণত করেছিল। ইসলামী ব্যাংক থেকে শুরু করে আরও ইবনে সিনা,
ইসলামী ব্যাংক, হাসপাতাল আর অনেক ছোট বড় অসংখ্য প্রতিষ্ঠান সহ সমবায় ভিত্তিতে জামাতের নিজস্ব অর্থায়নে সারা বাংলাদেশে তারা ছোট কোম্পানি গড়ে তুলেছিল, অনেকটা সেই যাকে বলা হয় মাল্টি লেভেল মার্কেটিংয়ের মতো। পুরোটা ওরকম না, ওদের একটা নিজস্ব ধাঁচ ছিল এবং এটা দিয়ে তারা যথেষ্ট শক্তিশালী হয়ে পড়েছিল, যেটি আওয়ামী লীগ জামানাতে একটা বিশেষ গ্রুপই কাজ করেছে বা ইন্টেলিজেন্স গ্রুপ কাজ করেছে জামাতের এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য, এবং তারা সেটা সফল হয়েছে। তো তারপরেও জামাত অর্থনৈতিকভাবে অন্যান্য যে কোনো রাজনৈতিক দলের সাথে মোর কোঅপারেটিভ। যেমন ধরুন, তারা বলে যে ১০ লাখ লোক তারা ঢাকাতে এনেছে। এখন ১০ লাখ লোক যদি ১০০ টাকা করে ধরেন, তাহলে কত টাকা হয়? কিংবা যদি ৩০০ টাকা করে ধরেন, তাহলে ৩০০ কোটি টাকা হয়। কিন্তু খরচ তো গেছে মূলত কম করে হলেও একেকজনের মাথা পিছু ২,০০০ টাকা করে একেবারে ন্যূনতম খরচ গেছে। তো সেক্ষেত্রে এরকম একটা অনুষ্ঠান তারা করে ফেলেছে, যে অনুষ্ঠানে ১,৫০০ থেকে ২,০০০ কোটি টাকা টোটাল খরচ হয়েছে। এখন এই টাকাগুলো জামাত হয়তো দেয়নি, কিন্তু তাদের নেতাকর্মীরা সবাই পকেট থেকে ১,৫০০ টাকা করে, ১,০০০ টাকা করে খরচ করেছে। যারা ১,০০০ টাকা দিতে পারেনি, স্থানীয় যারা সচ্ছল ধনবান, তারা হয়তো ৫,০০০ টাকা দিয়েছে, কেউ ১০,০০০ টাকা দিয়েছে। এভাবে তাদের যে বায়তুল মাল, সেই বায়তুল মালের ফান্ড, তার সঙ্গে এক যে কোঅপারেটিভ, সেই কোঅপারেটিভ দিয়ে এরকম একটা অনুষ্ঠান করে ফেলেছে, যেটি বিএনপিকে বা আওয়ামী লীগকে যদি করতে হতো তাদেরকে ঠিক এই পরিমাণ টাকা, মানে ১,০০০ কোটি টাকা তাদের লাগতই। এতে কোনো সন্দেহ নেই। তো এইভাবে ধরেন জামাত যে রাজনীতি করেছে ২০০১ থেকে একেবারে সে ২০২৫ পর্যন্ত, তারা তলে যেভাবে নিজেদেরকে সুসংগঠিত করেছে, যেটা বিএনপি এবং আওয়ামী লীগ তারা টের পায়নি। তো আওয়ামী লীগের পতনের পরে জামাত তার যে শক্তিমত্তা, তার কিয়দাংশ তারা প্রদর্শন শুরু করেছে। প্রথম তারা শুরু করেছে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, যেগুলো এখন বেশিরভাগই তাদের দখলে। এবং ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, অন্যান্য বিভিন্ন এলাকাতে যে বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে এখনও পর্যন্ত ছাত্রদল তাদের যে স্বমহিমা, একছত্র আধিপত্য ছাত্রলীগের মতো, সেটা করতে পারছে না। এই কারণ হলো সাধারণ ছাত্র, এনসিপি এবং জামাত যুগপৎভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের আধিপত্য বজায় রেখেছে, যা কিনা বিএনপির মাথা গরম করে দিয়েছে। অন্যদিকে জামাতের যারা নেতাকর্মী রয়েছেন শীর্ষ পর্যায়ে, তাদের কথাবার্তা, চালচলন, সেখানে যে ধরনের রাজস্বিকতা, আগামীতে ক্ষমতায় আসার ভাবসাব, তারপরে নিজেদেরকে মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী এরকম একটা যে যাকে বলে ব্রাস্ট তারা ঘটানোর চেষ্টা করছে, যা কিনা বিএনপির জন্য একেবারে রীতিমতো চপেটাঘাত। এর কারণে বিএনপি এবং জামাতের মধ্যে একটা মনস্তাত্ত্বিক সমস্যা হচ্ছে। এর বাইরে অর্থনৈতিক আছে, যেখানে চাঁদাবাজি আছে, নিয়োগ আছে, বদলি আছে, এখানে আসলে ডাল ভাতে বাঙালি। এখানে কে জামাত, কে বিএনপি, কে আওয়ামী লীগ, এখানে ওটা বিবেচনা করার কোনো সুযোগ নেই। অপকর্মর ক্ষেত্রে সুযোগ পেলে সেটা ধর্ষণ হোক, রাহাজানি হোক, ডাকাতি হোক, এখানে আসলে চোর যারা, তারা কখনো ধর্মের দোহাই মানে না। এবং যারা চোর ডাকাত প্রকৃতি, তারা বিভিন্ন দলে, সেটা জামাতে হোক, তাবলিগে হোক, কোনো পীরের দরবারে হোক, বিএনপিতে হোক, আওয়ামী লীগে হোক, এরা ঢুকেই মূলত চুরি ডাকাতি করার জন্য। তো এই যে চলমান যে অবস্থা চলছে, সে অবস্থায় অনেকেই এরকম অর্থনৈতিক কারণে লুটপাটের জন্য যে যার পছন্দ মতো দলে ঢুকে গিয়েছে। তো সেই দিক থেকে এই সকল বিষয়াদি নিয়ে বিএনপির সঙ্গে একটা মনস্তাত্ত্বিক, অর্থনৈতিক দূরত্ব তৈরি হয়েছে। এবং সর্বশেষ যেটা রাজনীতি, সে রাজনীতিতে সবাই চায় যে আমাকে একটু প্রিভিলেজ দেওয়া হোক, আমাকে একটু পাত্তা দেওয়া হোক। তো বাস্তবতা হলো যে এখন জামাতের অন্তত ১ ডজন নেতা, এমনকি ধরুন একেবারে তরুণ নেতা ডক্টর মাসুদ, তো দক্ষিণ ঢাকা দক্ষিণ সিটির তিনি সম্ভবত আমির অথবা সাধারণ সম্পাদক। মেধাবী, খুবই আবেগপ্রবণ বক্তব্য দেন এবং বর্তমান জামাতের যুব রাজনীতিতে খুবই আলোচিত। এবং জনাব ২-৩ জন, জামাতের ২ জন ধরুন, আবদুল্লাহ তাহের জামাতের সাধারণ সম্পাদক, গোলাম পারওয়ার এবং জামাতের আমির যিনি আছেন, এই কয়জনের পরে
যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়। তিনি হলেন ডক্টর মাসুদ। তো এখন ডাক্তার মাসুদের যে ইম্পর্ট্যান্স প্রশাসনের কাছে, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসের দরবারে এবং সাধারণ মানুষের কাছে, এটা বিএনপির শীর্ষ কোনো নেতা ক্যানট ইভেন ইমাজিন অ্যাট দিস মোমেন্ট। তো এই দৃশ্যগুলো যখন দেখে, আলোচনা হয় বা পাবলিক যখন রেসপন্ড করে জামাতের নেতাদের সঙ্গে, সরকারি কর্মকর্তা, পুলিশ, আনসার, ডিসি, এসপি সবাই যখন রেসপন্ড করে, তখন রাজনৈতিকভাবে জামাতের গুরুত্ব বেড়ে যায় আর রাজনৈতিকভাবে বিএনপির গুরুত্ব কমে যায়। এই কারণে কি হচ্ছে, উভয়ের যে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। জামাতের যে আনন্দ, সে আনন্দের বাঁধ তারা রাখতে পারছে না, চুপচাপ তারা সেটা প্রকাশ করে ফেলছে। আর বিএনপির যে ক্রোধ, সেই ক্রোধ তারা রাখতে পারছে না। ফলে কি হচ্ছে, গালিবাজি, যে যার মতো করে গালাগাল করছে। এখন এই যে তারেক রহমান সাহেবকে নিয়ে গালাগালি দেওয়া হচ্ছে, খুবই অশ্লীল, অশ্রাব্য। এই গালি শুনলে কোনো মানুষের ঘুম আসে না। এটা তারেক রহমান সাহেব না হয়ে যদি আপনি হতেন, আমি হতাম, কিংবা ইভেন একেবারে রাস্তার যে একটা পঙ্গু প্যারালাইজড ভিক্ষুক যদি হয়, তার সামনেও গিয়েও যদি তারেক রহমান সাহেবকে যে অকথ্য ভাষায় গালাগাল দেওয়া হয়েছে, তো সেই গালি যদি তার সামনে দেওয়া হয়, মিছিল করে 10-12 জন পোলাপান, এরকম একজন শুয়ে আছে পঙ্গু ভিক্ষুক, তার সামনে গালাগালি দেওয়া হয়, তো সেই ভিক্ষুকটা কিন্তু বসে থাকতে পারবে না। সে রেসপন্ড করবে, সে পারলে কামড় দেবে, তার যদি সামর্থ্য থাকে শরীরের সর্বশক্তি দিয়ে সে উঠে দাঁড়াবে, তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি, সেটা হাত হোক পা হোক, সচল থাকে, সেটিকে দিয়ে সে ইট মারবে, এবং কিছু না হলে সে থুথু দিবে, কপ দিবে আর অকথ্য ভাষায় গালাগালি করবে। এর কারণ হলো তারেক রহমান সাহেবকে যে গালাগালগুলো দেওয়া হচ্ছে, এগুলো বাংলাদেশে আর কখনো হয়নি। ফলে এই যে যারা গালাগালি দিচ্ছে, ধরে নেওয়া হয় যে তারা জামাতের মদতপুষ্ট, জামাতের লোক, জামাতের স্লিমিং পার্টনার ইত্যাদি নানা কিছু, কিন্তু ব্যাপার হলো গালাগাল হচ্ছে। এবং এটা রেসপন্ডে আবার তারেক রহমান সাহেবের যে দল, তারাও গালাগালি করছে। তারা গালাগালি করছে এবং সেই গালাগালি এখন এমন একটা জায়গাতে চলে আসছে যেটা সংঘাতের পর্যায়ে। যেমন ধরুন এনসিপি কক্সবাজারে গেল, এবং আপনারা সবাই জানেন যে এনসিপি মিনস জামাতের বি টিম। তো সেই এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে বিএনপির শীর্ষ নেতা জনাব সালাউদ্দিনকে কেন্দ্র করে বা তাকে উদ্দেশ্য করে যে সকল কথা বলেছেন, খুবই আপত্তিকর কথা, মানহানিকর কথা, তাকে আন্ডারওয়ার্ল্ডের ডন, চিংড়ি ঘেরের দখলকারী, তারপরে লুটপাটকারী, ইয়াবার ব্যবসায়ী, গরু চোর, মানে টোটাল সিন্ডিকেটের, কক্সবাজার কেন্দ্রিক যত সিন্ডিকেট আছে, অস্ত্র চোরাচালান, গরু চোরাচালান, ইয়াবা চোরাচালান, চাঁদাবাজি, রাহাজানি, মানব পাচার, যা কিছু আছে অপরাধ এই সীমান্ত অঞ্চলে হয়, সব কিছুর গ্র্যান্ড গডফাদার, মানে ওই এলাকার গডফাদারদের গডফাদার হিসেবে জনাব সালাউদ্দিন সাহেবকে উদ্দেশ্য করে নাসিরউদ্দিন পাটোয়ারি যে অভিযোগ করেছেন, সেটা আবার এনসিপির যারা অন্য কর্তা ব্যক্তি তারা আবার বলছে যে না, ঠিকই বলেছেন। ধরে নেওয়া হয় যে এই বক্তব্যের পেছনে জামাতের একটা বিরাট ইনফ্লুয়েন্স আছে। এই কারণ হলো কক্সবাজার, উখিয়া, টেকনাফ, চকরিয়া এই অঞ্চলে জামাতের ভীষণ রকম আধিপত্য রয়েছে। এবং জানেন জামাত নেতা হামিদুর রহমান আজাদ ওখানে কক্সবাজার একটি আসন থেকে তিনি সংসদ সদস্য হয়েছিলেন, এবং এখন রোহিঙ্গাদের মধ্যে জামাতের যে সংগঠন আছে বা তাদের যে জনপ্রিয়তা আছে, কাজেই সাংগঠনিক পাওয়ার, মিলিটেন্সি পাওয়ার, মানে যদি গেরিলা যুদ্ধ বলেন, তারা কক্সবাজার অঞ্চল, পুরো অঞ্চলকে এখন তছনছ করে দিতে পারে, এই ক্ষমতা তাদের আছে। তো সেখানে ওখানে যারা বিএনপির কর্তা ব্যক্তি, ভালো জনপ্রিয় নেতা রয়েছেন, প্রেজেন্টেবল রয়েছেন, তাদের সবাইকে ট্যাগ দেওয়া হয়েছে, কেউ বাদ যাচ্ছে না। তো এইটারই একটা বহিঃপ্রকাশ হলো কক্সবাজারে, সেটা একেবারে হানাহানির পর্যায়ে চলে গেল। আর ওটার জবাব দেওয়ার জন্য বিএনপির যারা লোকজন আছে তারা এনসিপির প্রতি আক্রমণ করার চেষ্টা করলো, এবং ওটা ঢাকা পর্যন্ত এগিয়ে এলো। ঢাকাতে বিএনপির যারা নেতাকর্মী তারা জামাতের আমিরকে গালাগাল করা শুরু করলো, এবং যেটি অভিযোগ করলেন ডক্টর মাসুদ, সেটা হলো মাইলস্টোন কলেজের এই ট্র্যাজেডি পর সেখানে জামাতের আমির গিয়েছিলেন, এবং সেখানে নাকি ছাত্র দলের ছেলেরা তার সঙ্গে খুব অসৌজন্যমূলক আচরণ করেছেন। তারা বলছে, মাসুদ সাহেব যেহেতু বলেছে অসৌজন্যমূলক আচরণ, তো বুঝেন সেখানে হয়তো তারেক রহমান সাহেবকে যে গালি দেওয়া হয়েছে, ওই ধরনের গালি দেওয়াও হতে পারে। কি বিশ্রী একটা ব্যাপার, চিন্তা করেন তো। তো ওই ধরনের একটা গালি দেওয়া হতে পারে, কিংবা তুই তুই করে ধর ধর ধর, রাজাকার রাজাকার, আলবদর আলবদর, আশামস আশামস, তারপর রাজাকারের বাচ্চা, এই সমস্ত কথাবার্তা এখন বাংলা ছাড়
বাংলাদেশ থেকে চলে যা, পাকিস্তান চলে যা, তুই তুকারি করে এই ধরনের কথাবার্তা এখন মাঠে অহরহ। পরবর্তীতে জামাতের আমির স্বয়ং তার যে ভেরিফাইড পেজ, ফেসবুক পেজ রয়েছে ওখান থেকে তিনি বলেছেন যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। কিন্তু আগেই বললাম যে জামাতের খুবই গুরুত্বপূর্ণ নেতা ডক্টর মাসুদ, তিনি যেহেতু অভিযোগ করেছেন অবশ্যই সেখানে ঘটনা ঘটেছে। আর পরবর্তীতে জামাতের আমির এই জিনিসটা অস্বীকার করেছেন বিভিন্ন কারণে। রাজনৈতিক সৌহার্দ্য, নিজের সম্মানটা যা যাওয়ার তো গেছেই, আবার এই কথা ১০ জনকে বলে যদি এমন একটা পরিস্থিতি হয় যে পরবর্তীতে যারা গালি দিত না তারাও আবার গালি দেওয়ার জন্য এগিয়ে আসবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো তার অসুস্থতার খবর শুনে বিএনপির শীর্ষ নেতারা তাকে যেভাবে দেখতে গিয়েছে, ওই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা একটা মিনিমাম লেভেলে রাখার জন্য অভিযোগ, পাল্টা অভিযোগ, এই জিনিসগুলো থেকে তিনি নিজেকে রক্ষা করতে চেষ্টা করেছেন। কিন্তু এটা তো গত ৪৮ ঘন্টা, আমি যে ভিডিওটা করছি এটা গত ৪৮ ঘন্টার কর্মকাণ্ড। ইট মিনস দেখুন, একটার পর একটা ঘটনা ঘটছে এবং সম্পর্কটা যেই লেভেলে চলে গেছে, এখন আপনি এটাকে তলোয়ার দুটো, খাপ হলো একটা, ক্ষমতায় যাবে একজন, প্রধানমন্ত্রী হবে একজন। কিন্তু যারা হতে চান তারা তো আসলে এক খাপের মধ্যে থাকবে না। এখানে গণ্ডগোল অনিবার্য হয়ে পড়েছে। আহ ১ম যেটা মতদ্বৈততা সেটা তো শুরু হয়ে গেছে। মতদ্বৈততার পরে গালাগাল সেটা শুরু হয়ে গেছে। গালাগালির পরে মৃদু মারামারি। তো মৃদু মারামারি মানে কি? এটা চট্টগ্রামে যেটা হয়েছে এটাকে আর মৃদু মারামারি বলা হবে না। এটা হলো ব্যাপক লাঠিচার্জ যেটাকে বলা হয়। তো পুলিশের মৃদু লাঠিচার্জ, ব্যাপক লাঠিচার্জ, টিয়ার শেল এরকম আরকি। চট্টগ্রামের কক্সবাজারের যে মারামারিটি বা চকরিয়ার যে মারামারিটি এটাকে মৃদু লাঠিচার্জ বলতে পারেন। কিন্তু চট্টগ্রামে যেটা হয়েছে এটা একেবারে শেয়ানে শেয়ানে। এখন ঐরকম একটা ঘটনা যদি ঢাকা শহরে ঘটে, বরিশালে ঘটে, সিলেটে ঘটে, আপনি বোঝার চেষ্টা করেন যে পুরো রাজনীতির যে ময়দানটি এটি এতটা অশান্ত হয়ে যাবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে তো দূরের কথা, কোনো রাষ্ট্রের অর্গানের পক্ষে এখন সেটা আর যাকে বলা হয় সামাল দেওয়া সম্ভব নয়। কাজেই আমার আহ্বান থাকবে যার যার অবস্থান থেকে সবাই যেন ধৈর্য ধারণ করেন, পরস্পরের প্রতি সম্মান জানান এবং গণতন্ত্রে বিশ্বাসী হন যে আমরা জনগণের জন্য কাজ করলে জনগণই আমাদেরকে পছন্দ করবে। এর জন্য কোনো কূটকৌশলের দরকার হবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।